প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠে প্রবেশ করছি। আচ্ছা, তোমাদেরকে কখনো কি কেউ বলেছে যে তুমি তোমার বাবার মতো দেখতে না মায়ের মতো দেখতে? এইরকম প্রশ্ন হয়তো তোমরা শুনে থাকবে। শোনা তো তোমাদের সেই অনুভূতিটাই ছিল তা জানা নেই। তবে এটা সত্যি যে আমরা প্রত্যেকেই দেখতে আমাদের পূর্ব যে বংশধর তাদের অনেকের মতোই। এই কারণটা কি? এই বিষয়টা বা কোথা থেকে এসেছে? আমি স্লাইডে রেখেছি, দেখো, একটি কালো গিনিপিগ, একটি বাদামি গিনিপিগ। তাহলে এই যে বর্ণ, এই বর্ণগুলোর জন্য কারা দায়ী? এবং চোখের রং, চুলের বর্ণ, তারপর হচ্ছে ত্বকের রং, প্রত্যেকটা রং বা বর্ণ নিয়ন্ত্রণকারী কিছু একটা আমাদের দেহে আছে, যেটা নিয়ে বহু আগে থেকে গবেষণা হয়ে আসছে এবং এর ফলাফলও কিন্তু পাওয়া গিয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এমন একজন ব্যক্তি এর জন্য কাজ করে গেছেন যাদের কথা আজকে তোমাদের বলবো। তোমরা হয়তো নাম শুনে থাকবে, যাকে জিন তত্ত্বের জনক বলা হয়। নামটা কি তোমাদের শোনা শোনা লাগছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তিনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। তিনি ছিলেন জিন তত্ত্বের জনক, অস্ট্রিয়াভাষী একজন ধর্মযাজক। দীর্ঘ 7 বছর ধরে তিনি মটরশুঁটি উদ্ভিদের উপর নানা রকম গবেষণা চালিয়ে বংশগতির 2টি সূত্র প্রবর্তন করেন। তার সূত্রগুলোকে মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম বলা হয় এবং তার প্রদত্ত তথ্য বর্তমানে জিন তত্ত্বের ভিত্তি হিসেবে গণ্য করা হয়। উদ্ভিদ এবং প্রাণী নিয়ে তিনি নানাভাবে পরীক্ষা নিরীক্ষা শেষে আমাদেরকে 2টি সূত্র প্রদান করে গিয়েছেন। এই সূত্র 2টিকে বলা হয় মেন্ডেলিজম। আজকের পাঠ শেষে তোমরা কি জানতে পারবে, কি ব্যাখ্যা করতে পারবে? মেন্ডেলের প্রথম সূত্র ব্যাখ্যা করতে পারবে, মেন্ডেলের প্রথম সূত্রের সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধানও করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে মেন্ডেল, যিনি হচ্ছেন জিন তত্ত্বের জনক, তিনি মটরশুঁটি উদ্ভিদ নিয়ে গবেষণা শুরু করেছিলেন ঠিকই, এবং গবেষণা শেষে তিনি 2টি সূত্র প্রবর্তন করেছেন। এর মধ্যে প্রথম সূত্রটা কিন্তু এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সমন্বিত 2টি মটরশুঁটি উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটিয়ে তার বংশগতি লক্ষ্য করেছিলেন বলে এদের মনোহাইব্রিড ক্রস বা এক সংকর ক্রস বলা হয়। এখানে লম্বা মটরশুঁটি উদ্ভিদ এবং খাটো মটরশুঁটি উদ্ভিদ দেখানো হচ্ছে। অর্থাৎ প্রথম যে সূত্রটা, সেটিকে বলা হয় পৃথকীকরণ সূত্র। এটি এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে তিনি পরীক্ষার জন্য নিয়েছেন 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। সেটা কিরকম দেখো, এখানে রয়েছে গোলাকার হলুদ মটরশুঁটি উদ্ভিদের বীজ এবং কুঞ্চিত সবুজ মটরশুঁটি উদ্ভিদের বীজ। তাহলে দেখো, এই 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে তিনি যে সংকরায়ন করেছিলেন তাকে বলা হয় ডাইহাইব্রিড বা দ্বিসংকর ক্রস। এটাকে বলা হয় আরো একটা ইংরেজিতে যদি বলি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ল। প্রিয় শিক্ষার্থী, মেন্ডেলের প্রথম সূত্রটা তিনি যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে করেছেন, এই এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস বা প্রজনন করালে সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে এবং গ্যামেট সৃষ্টির সময় উহারা পরস্পর হতে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। তাহলে এক্ষেত্রে আমরা মেন্ডেল মটরশুঁটি উদ্ভিদ নিয়ে কেন কাজ করেছিলেন এটা নিয়ে আমি প্রথমে 2টো কথা বলবো। মেন্ডেলের সফলতার কারণও এর পেছনে আছে। মেন্ডেল তার যে বাগান ছিল, তিনি কিন্তু একজন ধর্মযাজক ছিলেন। তিনি একটা গির্জায় কাজ করতেন, ওই গির্জার বাগানে তিনি এই উদ্ভিদগুলো নিয়ে কাজ করেছেন। তো মটরশুঁটি গাছগুলো এক বর্ষজীবী হওয়ায় সহজে বাগানের জমিতে টবে লাগানো যায়। মটরশুঁটি গাছের প্রতি জনুর আয়ুষ্কাল খুব অল্প সময় হওয়ায় সংকরায়নের ফলাফলও দ্রুত পাওয়া যায়। আর এই ফুলগুলো ভুলঙ্গি ছিল, স্বপরাগায়ন ঘটে। আর হচ্ছে যেহেতু স্বপরাগায়ন ঘটে, সেহেতু বাইরে থেকে কোনো চারিত্রিক বৈশিষ্ট্য সহজে মিশে যেতে পারে না। ফলে বংশ পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন শুদ্ধ সন্তান সন্ততি উৎপাদন সম্ভব।
মটরশুঁটি ফুলগুলো আকারে বড় হয়, খুব সহজে পরাগায়ন ঘটানো সম্ভব। এছাড়াও মটরশুঁটি গাছে সুস্পষ্ট তুলনামূলক বংশগতি সম্পন্ন বৈশিষ্ট্য দেখা যায়, যার জন্য তিনি এই উদ্ভিদ নিয়ে কাজ করেছেন। আর সংকরায়নের ফলে সৃষ্ট বীজগুলো উর্বর হওয়ায় বা জননক্ষম হওয়ায় তিনি নিয়মিত বংশবৃদ্ধি করাতে পেরেছিলেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এখানে পরবর্তী ব্যাখ্যায় যাচ্ছি। তোমরা দেখো তিনি কি করে এই লম্বা খাটো বৈশিষ্ট্যের দুটি মটরশুঁটি উদ্ভিদের মধ্যে ক্রস করেছিলেন। এখানে যে পিতা বা প্যারেন্টস ওয়ান যে উদ্ভিদটি ধরেছেন, মটরশুঁটি গাছে যে লম্বা যে গাছটার ফেনোটাইপ এবং জেনোটাইপ কেমন ছিল, এবং খাটো গাছটা কেমন ছিল। ফেনোটাইপ কি জিনিস, এখানে আসলে বংশগতি পড়তে গেলে অনেকগুলো টার্মস তোমাদের জানতে হবে। ফেনোটাইপ হচ্ছে এমন একটি বৈশিষ্ট্য যেটি জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত এবং সেটি বাহ্যিক লক্ষণ প্রকাশের কথা। তাহলে জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণকে বলা হয় ফিনোটাইপ। এটি জীবের আকার, আকৃতি, বর্ণ ইত্যাদি প্রকাশ করে। আর জিনোটাইপ কি, দেখতে পাচ্ছ টি, আর ছোটটি, বড়টি, ছোটটি, এরা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ হলো কোনো জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠন, একেই জিনোটাইপ বলা হয়। এরা পূর্বপুরুষ থেকে এসে থাকে। এখন একটি লম্বা গাছের জিনোটাইপ কি দেখেছি, বড়টি, আর ছোট গাছের বা খাটো গাছের ছোটটি। এখন তাদের গ্যামেট কি দাঁড়ালো? গ্যামেট হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা জনন কোষ, যাদেরকে বলা হয় গ্যামেট। এটা হচ্ছে বড়টি আলাদা, ছোটটি আলাদা। এবং তাদের মধ্যে যদি নিষেক বা ক্রস করানো হয়, তখন তাদের জিনোটাইপগুলো দেখো, বড়টি, ছোটটি, অর্থাৎ প্রত্যেকটার সাথে বড় ছোট মিক্স আছে। তার মানে এখানে যে বড় যে বৈশিষ্ট্যটা, প্রকট যে বৈশিষ্ট্যটা, তার পাশে রয়েছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ ডমিনেন্ট অ্যান্ড রেসেসিভ ক্যারেক্টার পাশাপাশি রয়েছে। কাজে কোনো গ্যামেট এখানে হারিয়ে যায়নি, কিন্তু পাশাপাশি অবস্থান করার ফলে সকল উদ্ভিদের ফেনোটাইপ আসবে বা বাহ্যিক বৈশিষ্ট্য দেখতে কেমন হবে, লম্বা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অ্যাভনজনু থেকে যদি, এখানে অ্যাভনজনু কোনটা ছিল, এই সবগুলো লম্বা যেটা, সেটাই অ্যাভনজনু, যাদের জিনোটাইপ বড়টি ছোটটি মিশে। তাদের থেকে যদি নিয়ে দুটো উদ্ভিদের মধ্যে ক্রস করি, অর্থাৎ হেটেরোজাইগাস দুটো উদ্ভিদ, হোমোজাইগাস হেটেরোজাইগাস, দুটো বৈশিষ্ট্য তোমাদেরকে মনে রাখতে হবে। হোমোজাইগাস হচ্ছে যে, এই দেখো, হোমোজাইগাস হচ্ছে এই বড়টিকে বলা হয় হোমোজাইগাস, যেটা প্রকট হতে পারে, প্রচ্ছন্ন হতে পারে। কিন্তু হেটেরোজাইগাস হচ্ছে বড় ছোট মিলিয়ে, অর্থাৎ প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মিলিয়ে এবং গ্যামেট মিলিয়ে যে একটা উদ্ভিদ সৃষ্টি হয়, তাকে বলা হয় হেটেরোজাইগাস। এই হেটেরোজাইগাস লম্বা মটরশুঁটি গাছ এবং হেটেরোজাইগাস লম্বা মটরশুঁটি গাছ, অর্থাৎ একটাকে আমরা প্যারেন্টস টু এর একটা পিতা একটা মাতা ধরলাম, ধরে জেনোটাইপ দেখলে গ্যামেট করলাম আলাদা। এরপর যে সংকরায়ন বা চেকার বোর্ড করে দেখানো যাচ্ছে, এখানে কিন্তু দেখা যায় তিনটি জিনোটাইপ, বড়টি, ছোটটি, আরেকটি হচ্ছে একেবারে ছোটটি। তার মানে কি, এখানে তিনটি হচ্ছে হেটেরোজাইগাস বা মিশ্রিত লম্বা, আরেকটি হচ্ছে একেবারে বিশুদ্ধ খাটো উদ্ভিদ। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে ফলাফলটা আমরা দেখাই। অ্যাফটোজনু থেকে প্রাপ্ত মটরশুঁটি উদ্ভিদের জিনোটাইপিক অনুপাত বড়টি, ছোটটি, এরকম করে 1:2:1 দেখা যায়। কাজে এর অনুপাত দাঁড়াবে, অ্যাফটোজনুতে যে ফলাফলটা আসে, সেখানে 75% লম্বা, 25% উদ্ভিদ খাটো, অর্থাৎ তাদের ফেনোটাইপিক অনুপাত 3:1। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিছু তোমাদের কাজ যদি দেই, ধরো একটা বাদামি ইঁদুর, একটা কালো ইঁদুর, তাদের জন্য একটা গ্রুপ 1 তোমাদেরকে একটা কাজ দিলাম, গ্রুপ 2 তোমাদের মসৃণ সবুজ বীজ এবং কুঞ্চিত হলুদাভ বীজের মধ্যে একটা পার্থক্য বা একটা ক্রস যদি করতে দেই, এরপর চোখের বর্ণ বাদামি এবং নীল এদের মধ্যে দেয়া যায়। তারপর বীজ হচ্ছে খয়েরি বা লাল এবং সাদা বীজ, এছাড়া আরশোলা বা পোকার রং বাদামি এবং সবুজ, তাদের মধ্যে দিলেও তোমরা কি করতে পারবে, ফলাফলটা বের করতে পারবে কোন অনুপাতে প্রকাশ পায়। আমি বলে দিচ্ছি, এখানে 3:1 অনুপাতে বৈশিষ্ট্য প্রকাশ পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটু মূল্যায়নে যাই যে বাদামি লোম বিশিষ্ট একটি স্ত্রী গিনিপিগের সাথে কালো লোম বিশিষ্ট একটি পুরুষ গিনিপিগের ক্রস করানো হলে, যেখানে কিনা বাদামি বৈশিষ্ট্যটা কালোর উপরে প্রকট, তাহলে তোমরা এখান থেকে
আমরা একটু একটু করে প্রশ্নে যাই। যেমন মেন্ডেলিজম কি? মেন্ডেলিজম হচ্ছে মেন্ডেলের সূত্র দুটোকে একসাথে বলা হয় মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম। মেন্ডেল তার গবেষণা মটরশুঁটি উদ্ভিদ বেছে নিয়েছিলেন কেন? তার কারণটা আমি বলেছি, তোমরা একটু পিছনে গিয়ে দেখলে উত্তরটা পাবে। উদ্দীপকে উল্লিখিত গিনিপিগের মধ্যে ক্রস করানো হলে F2 জন্য ফলাফল ব্যাখ্যা করবে। নিঃসন্দেহে F2 জন্য ফলাফল তোমরা পেয়ে যাবে 3:1। এরপর উদ্দীপকে উল্লিখিত গিনিপিগের মধ্যে সৃষ্ট প্রথম বংশধর যেটা শঙ্কর গিনিপিগ কিভাবে অর্ধেক সন্তান বাদামি অর্ধেক কালো পেতে পারে? এটার উত্তরও আমি দিয়েছি, যেখানে কিনা গ্যামেটগুলো তাদের মধ্য থেকে হারিয়ে না যেয়ে পাশাপাশি অবস্থান করার কারণে প্রচ্ছন্ন প্রকট বৈশিষ্ট্যের দুটোর একটা সমন্বয় হয়ে তারা বাদামি এবং কালো বর্ণে ফিরে এসেছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটা বাড়ির কাজ রাখলাম। বাড়ির কাজটা হলো সাদা লোম ও কালো লোমের উপর প্রকট হলে একটি সাদা ও কালো বর্ণের খরগোশের ক্রসে কি ফলাফল আসতে পারে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।